দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের ৩ নম্বর অধ্যায় বিদ্রোহ ও প্রতিরোধ এই বিষয়টা আলোচনা করতে গিয়ে আমরা আগের পার্টে বিদ্রোহ কি, অভ্যুত্থান কি, বিপ্লব কি, অরণ্য আইন কি, চুয়ার বিদ্রোহ, রংপুর বিদ্রোহ এগুলো আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো। আজ দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে এসেছি। হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এডুডিউস। আমি সঙ্গে রয়েছি তোমাদের শিক্ষক জগদীশ তালুকদার। আজ আমরা আরো 3টি বিদ্রোহ নিয়ে আলোচনা করব। তোমরা ভালো করে বিষয়টা খেয়াল করবে, শুনবে এবং দরকার হলে পাশে একটা খাতা রাখো যাতে নোট করে নিও। ঠিক আছে, তাহলে শুরু করি। আজ আমরা আলোচনা করব কোল বিদ্রোহ, 1831-32 খ্রিস্টাব্দের কোল বিদ্রোহ। কোল বিদ্রোহ জানার আগে আমাদেরকে জানতে হবে কোল কারা ছিল, তারা কোথায় থাকতো, তারা কেনই বা বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল। তাহলে কোল কারা? কোল হচ্ছে ভারতের প্রাচীনতম আদিবাসী গোষ্ঠী, উপজাতি গোষ্ঠী। এরা ছোটনাগপুর, তার আশেপাশে রংপুর বলি কেন, মানভূম, সিংভূম এইসব অঞ্চলে বসবাস করতো। রংপুরে নয়, মানভূম, সিংভূমে। এই ছোটনাগপুর ছিল তাদের প্রধান কেন্দ্র, সেখানে তারা বসবাস করত। জঙ্গল পরিষ্কার করে, বনাঞ্চল পরিষ্কার করে তারা সেখানকার জমিকে ভূমিকর্ষণ করে আবাদযোগ্য করে তুলেছিল। সেখানকার বন থেকে, জঙ্গল থেকে তারা নানা ধরনের ফলমূল সংগ্রহ করত, খাদ্য খাবার সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। একটা সুখে দুঃখে তাদের জীবনটা কোনো ক্রমে অতিবাহিত হচ্ছিল। এমন সময় ব্রিটিশ সরকারের নজর পড়ল এই জঙ্গলমহলের উপর। তারা সেখানে আইন কানুন চালু করলো, তাদের উপর অত্যাচার শুরু করলো। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হলে এই কোলদের উপর রাজস্বের পরিমাণ বৃদ্ধি পায়। কোলদের নিজস্ব নিয়ম কানুন লুপ্ত হতে থাকে, সেখানে ব্রিটিশ নিয়ম কানুন চালু করা হয়। সেখানে কোলদের উপর ব্রিটিশ শোষণ তো চলতেই থাকে, তার উপরে জমিদার, মহাজন এরা ছিল ব্রিটিশ সরকারের সহযোগী, তারাও অত্যাচার শুরু করে দেয়। ফলে কোলদের উপর এক প্রকার নির্মম অত্যাচার শুরু হয়ে যায়। কোলরা অতিষ্ঠ হয়ে পুরার জমিদার বা পোরহাটের জমিদার এবং তার সহযোগী রোকসেসের বিরুদ্ধে 1821 খ্রিস্টাব্দে 20-21 খ্রিস্টাব্দে কোলরা প্রথম পর্যায়ে ছোটখাটো বিদ্রোহ শুরু করে দেয়। পরে কোলদের উপর অত্যাচার বৃদ্ধি পেলে কোলরা আরেকটু বিদ্রোহী হয় এবং 1821 খ্রিস্টাব্দে চাইবাসার যুদ্ধে কোলরা পরাজিত হয়ে যায়। কারণ পরাজিত হয় এ কারণেই, তাদের কোনো নেতা ছিল না, সুযোগ্য নেতা যে পরিচালনা করবে কোলদের, সেরকম কোনো নেতা ছিল না, তাই তারা পরাজিত হয়ে যায়। কোলরা এক প্রকার স্তিমিত হয়ে যায়, কোল বিদ্রোহ, কোলরা থেমে যায়, শান্ত হয়ে যায়। কিন্তু ব্রিটিশ সরকার এই কোলদের এক প্রকার ভুল ভেবে ফেলে আর কি। কিভাবে কোলদের উপর অত্যাচার করা যাবে তার পরিকল্পনা করতে থাকে। পরবর্তী ক্ষেত্রে কোলদের উপর অত্যাচার যখন তারা বাড়াতে থাকে, ব্রিটিশ সরকার এবং তার সহযোগীরা, তখন কোলরা ঠিক 1820-21 খ্রিস্টাব্দে বিদ্রোহ হয়েছিল। তারপরে 31-32 খ্রিস্টাব্দে কোলরা পুনরায় বিদ্রোহে ঝাঁপিয়ে পড়ে। কোলরা তখন মারাত্মকভাবে বিদ্রোহ শুরু করে দেয়। এই বিদ্রোহের লিডারশিপ কে করে, কারা করে? বুদ্ধ ভগত, জোয়া ভগত, সুই মুন্ডা, ঝিন্দ রায় মানকি,
সিং রায় এরকম প্রমুখ নেতৃবৃন্দ এই কোলদের ঐক্যবদ্ধ করে আন্দোলন পরিচালনা করতে থাকে, বিদ্রোহ পরিচালনা করতে থাকে। কোলরা কিন্তু তখন সাহস পায়, তারা জমিদারদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়, তাদের আস্থানা ডেরাগুলো ধ্বংস করে দেয়, তারা যেভাবে হোক মোটামুটি ইংরেজ সরকারকে ব্যতিব্যস্ত করে রাখে। তারা কি করতো, কোলরা কি করতো, ওরা নাকারা বাজাতো, নাকারা বাজিয়ে তারপরে আম গাছের ডাল বিলি করে, তারপরে তীর বিলি করে এই বিদ্রোহের বার্তাগুলো একটা সেন্টার থেকে আর একটা সেন্টারে পৌঁছে দিত, তাদের মধ্যে ছড়িয়ে পড়তো এইভাবে বিদ্রোহটা। আমরা পড়েছিলাম শর্ট প্রশ্নের ক্ষেত্রে যে সাঁওতালরা কোন গাছের ডাল ব্যবহার করতো, সাঁওতালরা শাল গাছের ডাল ব্যবহার করতো, আর এদিকে কোলরা আম গাছের ডালকে হাতিয়ার করেছিল। এইভাবে তারা বিদ্রোহকে ছড়িয়ে দিত। এক প্রকার যখন বিদ্রোহ নির্মম আকার নেয়, একটা মানে চরম আকার নেয়, তখন ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসে এবং তারা ব্রিটিশ মানে আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত ব্রিটিশ পুলিশ বাহিনীকে তারা পাঠায় এবং ইংরেজ সেনাপতি ছিল উইলকিন্স। সেই উইলকিন্সের সাহায্যে তারা বিদ্রোহটা দমন করতে সমর্থ হয়। বিদ্রোহীদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়, কারারুদ্ধ করা হয়। এইভাবে এক প্রকার বিদ্রোহ তারা বন্ধ করতে সমর্থ হয়। কোলরা শেষ দিকে, প্রথম দিকে তারা নেতা পেয়েছিল, শেষ দিকে কিন্তু নেতৃত্বের অভাবে, সুযোগ্য পরিচালনার অভাবে তারা কিন্তু ব্যর্থ হয়ে যায়। এই কোল বিদ্রোহ থেমে যায় ঠিকই, ব্যর্থ হয় ঠিকই, কিন্তু এই একেবারে কিন্তু ফেলনা ছিল না। এই বিদ্রোহ কিন্তু বিদ্রোহের ফলাফল ছিল কিন্তু সুদূর প্রসারী। ব্রিটিশ সরকার এই কোল বিদ্রোহের পরে অনুধাবন করে যে কোলদের এই যে মারাত্মক বা চরম আকার নিয়েছিল কোলরা, তার ফলে প্রভাবিত হয়ে ব্রিটিশ সরকার কিন্তু 1834 খ্রিস্টাব্দে, মোটামুটি 1833 খ্রিস্টাব্দে বিদ্রোহটা মানে দমিত হয়। 1834 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই কোলদের জন্য, বিশেষ করে কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামে একটা পৃথক সংরক্ষিত এলাকা তৈরি করে দেয়, যেখানে কোলরা থাকবে। কোলদের সেখানে নিজস্ব নিয়ম কানুন চালু হয়, কোলরা উপজাতি হিসেবে মোটামুটি একটা স্বীকৃতি পায়, তারা সমাজে বসবাসের যোগ্য হয়ে ওঠে। ফলে কোল বিদ্রোহের প্রভাবে কিন্তু প্রভাবিত হয়ে কিন্তু ব্রিটিশ সরকার এটা করেছিল। কোল বিদ্রোহ যদি একেবারে ব্যর্থ হতো তাহলে কিন্তু এটা হতো না। কিছু কিছু মানে কিছু হলেও, সামান্য হলেও কোল বিদ্রোহ কিন্তু অনেকটাই প্রভাবশালী হয়ে উঠেছিল, যার ফলে এইগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ফলাফলগুলো। দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি থেকে পরীক্ষা প্রশ্ন আসে, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কাদের জন্য কবে গঠন করা হয়েছিল, আসে কিন্তু পরীক্ষায়। দিকু কারা ছিল, যে বাইরে থেকে আসা জমিদার মহাজনদের আদিবাসী উপজাতিরা দিকু বলতো। এসব প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। কোল বিদ্রোহ কবে হয়েছিল, নেতা কে ছিলেন, এগুলো পরীক্ষায় প্রশ্ন। কোল বিদ্রোহের কারণ কি ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। কোল বিদ্রোহের কারণ হিসেবে আমরা এইটুকু বলতে পারি যে কোলদের উপর অত্যাচার, করের বোঝা চাপানো, তারপরে হচ্ছে যে কোলদের যে এলাকা, সেই এলাকায় ব্রিটিশ আইন কানুন চালু করা, কোলদের নিজস্ব অধিকার লুপ্ত করা, আর মোটামুটি এটা বলতে পারো যে কোলদের বেগার শ্রমে বাধ্য করা, এইগুলো কোল বিদ্রোহের কারণ। ঠিক আছে, মোটামুটি কোল বিদ্রোহ সম্পর্কে এইটুকু তোমরা পড়ে নেবে ভালো করে। আর বড় প্রশ্ন আসার মধ্যে কোল বিদ্রোহের কারণটাই আসে, কারণ বৈশিষ্ট্য এগুলো আসতে পারে, আর তাছাড়া শর্ট প্রশ্ন আসে। তোমরা ভালো করে কোল বিদ্রোহটা স্টাডি করবে, কারণ প্রশ্ন কিন্তু হয়, ছোট হলেও প্রশ্ন কিন্তু হয়। আর এখান থেকে মনে রাখবে যে কোলরা প্রথম কত খ্রিস্টাব্দে বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল, পরে কত খ্রিস্টাব্দে তারা বিদ্রোহে অবতীর্ণ হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল, কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কোন যুদ্ধে হয়েছিল,
চাইবাসার যুদ্ধে কিন্তু কোলরা পরাজিত হয়েছিল প্রথম পর্যায়ে 1820-21 খ্রিস্টাব্দে। ওখানে ইংরেজ সেনাপতি কে ছিল? রোকসেস। আর দ্বিতীয় পর্যায়ে যে 1831 খ্রিস্টাব্দে 32 খ্রিস্টাব্দে কোল বিদ্রোহ হয়েছিল সেখানে কিন্তু ইংরেজ সেনাপতি ছিল উইলকিন্স। এগুলো মনে রাখবেন। মোটামুটি কোল বিদ্রোহ এই পর্যন্ত। তাহলে এবার আসি সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ তোমাদের যত বিদ্রোহ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ বিদ্রোহ, সব থেকে গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে 2027 যারা মাধ্যমিক দেবে তাদের জন্য আরো বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাসে তো এই সাঁওতাল বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ, কিন্তু তো 2027 আরো বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হওয়ার চান্স প্রবল। সাঁওতাল বিদ্রোহ ভালো করে খেয়াল করবেন। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855-56 খ্রিস্টাব্দে ছোটনাগপুরের ভাগনাডিহির মাঠে। এই সাঁওতাল বিদ্রোহ যত আদিবাসী বিদ্রোহ আছে তাদের মধ্যে সব থেকে প্রভাবশালী এবং ধ্বংসাত্মক, ভয়াবহ। এই সাঁওতাল বিদ্রোহ হওয়ার আগে আমাদেরকে জানতে হবে সাঁওতালরা কোথায় বসবাস করত। সাঁওতালরা বসবাস করত ছোটনাগপুর অঞ্চল, ভারতবর্ষের যে ছোটনাগপুর অঞ্চল আছে তার পার্শ্ববর্তী এলাকায়, যেমন মানভূম, সিংভূম, রাঁচি, হাজারিবাগ, এই বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, এই সমস্ত জায়গা বিস্তীর্ণ অঞ্চলে তারা বসবাস করত। এইসব এলাকায় বিশেষ করে ছোটনাগপুর কেন্দ্রিক তারা অঞ্চলে বসবাস করত। জঙ্গলের আদিবাসী উপজাতি গোষ্ঠী। এরা কিন্তু জঙ্গল থেকে জীবিকা নির্বাহ করত। জঙ্গল পরিষ্কার করে কোলদের মতোই এরা কিন্তু জঙ্গল পরিষ্কার করে সেখানে বসবাস করত, সেখানে চাষাবাদ করত, বনের ফলমূল সংগ্রহ করত। সেক্ষেত্রে যখন ঠিক 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়, ওই জঙ্গল এলাকাটা, সাঁওতাল এলাকাটাও কিন্তু চিরস্থায়ী বন্দোবস্তের নিয়ন্ত্রণাধীনে চলে আসে। সাঁওতালদের উপরে তখন করের বোঝা চাপতে থাকে, ব্রিটিশ নিয়ম কানুন চাপতে থাকে। তখন সাঁওতালরা এক প্রকার বাধ্য হয়ে ওই ছোটনাগপুর তার সন্নিহিত অঞ্চল ত্যাগ করে বিহারের রাজমহল পাহাড় আছে সেখানে চলে যায়। বিহারের রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে সেখানে গিয়ে, সেখানেও বন জঙ্গল ছিল, সেখানটা পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে সেখানে সাঁওতালদের নিজেদের বসতি করে তোলে, যার নাম হচ্ছে সাঁওতাল পরগনা বলে অনেকে, যার নাম হচ্ছে ওদের ভাষায় দামিন ই কোহ। দামিন ই কোহ পরীক্ষায় প্রশ্ন আসে, দামিন ই কোহ কি বা দামিনী কোহ কথার অর্থ কি? বলবে পাহাড়ের প্রান্তদেশ। তাহলে বিহারের রাজমহল পাহাড়ের প্রান্তদেশে জায়গাটা ছিল বলে এর নাম পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালি ভাষায় দামিন ই কোহ, সেখানে তারা বসতি গড়ে তোলে। এইভাবে তারা বসতি সেখানে গড়ে তুলে সেখানে বসবাস করতে থাকে, কিন্তু সেখান থেকেও তারা নিষ্কৃতি পায় না। ব্রিটিশ সরকারের নজর পড়ে সেখানেও। ব্রিটিশ সরকার সাঁওতাল এলাকার ভিতর থেকে রেলপথ নির্মাণ করতে চায়। সাঁওতাল এলাকায় তাদের নিজস্ব আইন কানুন, মানে ব্রিটিশ আইন কানুন চালু করতে চায়। জমিদার মহাজনরা সেখানে প্রবেশ করে, সেখানে গিয়ে সাঁওতালদের বিভিন্নভাবে অত্যাচার শুরু করতে থাকে। সাঁওতালদের ধর্মান্তকরণের চেষ্টা চলে। সাঁওতালদের উপরে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়, সাঁওতালদের উপর করের বোঝা বাড়িয়ে দেওয়া হয়, সাঁওতাল নারীদের উপর অত্যাচার করা হয়, সাঁওতালদের বেগার শ্রমদানে বাধ্য করা হয়। এইভাবে নানা ধরনের অত্যাচার তারা শুরু করে ব্রিটিশ সরকার এবং তার সহযোগী জমিদার মহাজনরা। তোমরা এই সাঁওতাল বিদ্রোহ পড়তে গিয়ে দুটো ওয়ার্ড পড়বে, সেটা হচ্ছে কেনারাম ও বেচারাম। এই কেনারাম ও বেচারাম কি পরীক্ষায় প্রশ্ন আসে। কেনারাম হচ্ছে কিনতে গেলে বাইরে থেকে আসা লোকজন, যারা জমিদার মহাজন ছিল, যাদেরকে সাঁওতালরা দিকু বলতো, সেই দিকুরা যখন সাঁওতালদের কাছ থেকে কোনো পণ্য কিনতো তখন কেনারাম দিয়ে তাদেরকে ঠকানো হতো, মানে সাঁওতালদের ঠকাতো। কেনারাম হচ্ছে বেশি ওজনের বাটখারা, বেশি ওজনের বাটখারা দিয়ে সাঁওতালদের ঠকাতো, বেশি মালপত্র নিয়ে নিত। আবার সাঁওতালরা যখন ওদের কাছেই কোনো পণ্য কিনতে যেত তখন বেচারাম দিয়ে ঠকানো হতো সাঁওতালদের। কিভাবে? বেচারাম হচ্ছে ছোট, মানে কম ওজনের বাটখারা, সাঁওতালদের মালটা কম দেওয়া হতো।
এই কেনারাম বেচারাম কিন্তু পরীক্ষায় আসে। সাঁওতাল কেনারাম বেচারাম হলো এক ধরনের বাটখারা। এই বাটখারা দিয়ে সাঁওতালদের ঠকানো হতো। কারা ঠকাতো না? এই দিকুরা, বাইরে থেকে আসা শহরের লোকজন, যারা সাঁওতালদের সুদে টাকা দিত সুদে, কিন্তু সুদ নিত চরম হারে। মানে তোমাকে আমি উপকার করছি কিন্তু পিছন থেকে আমি ছুরি মারছি, সেটা বলতো না, কিন্তু প্রচন্ড সুদ নিয়ে সাঁওতালদের জর্জরিত করে দিত সুদে। সাঁওতালরা এই ঋণ থেকে মুক্তিই পেতে পারতো না। তারপরে তো ব্রিটিশ শোষণ আছে, নানা ধরনের শোষণ, যেটা আমি বললাম, ধর্মান্তকরণ, অত্যাচার, নীল চাষে বাধ্য করা, বেগার শ্রমদানে বাধ্য করা, রাস্তা তৈরির ক্ষেত্রে সাঁওতালদের খাটানো, টাকা পয়সা না দেওয়া, ঠিক আছে, তারপর করের বোঝা চাপানো, এইগুলো সব সাঁওতালদের জীবনে চলে এসেছিল, যার ফলে সাঁওতালরা এক প্রকার বাধ্য হয়ে ব্রিটিশ বিরোধী হয়ে উঠেছিল, ব্রিটিশ সরকার বিরোধী হয়ে উঠেছিল। এই যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এক্ষেত্রে কারা লিডারশিপ করেছিল? সিধু কানু, চুনাই মুর্মুর দুই পুত্র। সিধু কানু ছিল মেন, মানে সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা। এই সিধু কানুর নেতৃত্বে সাঁওতালরা 1855-56 খ্রিস্টাব্দে ভাগনাডিহির মাঠে জড়ো হয়েছিল। প্রায় 10,000 সাঁওতাল সেখানে জড়ো হয়েছিল। তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়েছিল। তারা মহাজনদের ঘর বাড়ি পুরো লুটপাট করে নিয়েছিল। বহু মহাজন জমিদারদের তারা হত্যা করেছিল। ও ডিহি থানার দারোগা ছিল মহেশলাল দত্ত, অত্যাচারী দারোগা। সেই দারোগাকে হত্যা করেছিল। তার সঙ্গী ছিল কেনারাম ভগত, তাকে হত্যা করেছিল। তারা মানে একটা ত্রাস সৃষ্টি করেছিল একদম সাঁওতালরা সেই আন্দোলনের মধ্য দিয়ে। ফলে ব্রিটিশ সরকার নড়ে চড়ে বসে যে এই সাঁওতাল বিদ্রোহ দমন করতে হবে, না হলে তো সাঁওতালরা জ্বালিয়ে খাবে। তখন তারা এই সাঁওতালদের দমন করার জন্য বিশাল পুলিশ বাহিনী পাঠায় এবং সাঁওতালদের উপর মানে বিরোধী একটা মানে কি বলা যায়, গোলাবর্ষণ শুরু করে। ফলে সাঁওতালরা কিন্তু আস্তে আস্তে করে মারা যায়। বহু সাঁওতাল সেখানে প্রায় 23,000 সাঁওতাল কিন্তু সেখানে কিন্তু মারা গিয়েছিল। আর প্রচুর অনেক সিধু কানু তো তাদেরকে ফাঁসি দেওয়া হয়, আর বহু সাঁওতালকে কারারুদ্ধ করা হয়েছিল। ফলে কিন্তু একটা সময় সাঁওতাল বিদ্রোহ থেমে যায়, বিশেষ করে 1855-56 শুরু হলেও 1857 সালের দিকে এই বিদ্রোহ কিন্তু থেমে যায়। থেমে গেলেও কি হবে, এই বিদ্রোহ কিন্তু একেবারে গুরুত্বহীন নয়। যত বিদ্রোহ ছিল, আদিবাসী বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ ছিল, তাদের মধ্যে সাঁওতাল বিদ্রোহ কিন্তু শ্রেষ্ঠতম বলা যায় এবং ধ্বংসাত্মক, প্রভাবশালী। ঠিক আছে, এই বিদ্রোহ ব্যর্থ হলেও কিন্তু এই বিদ্রোহের ফলাফল ছিল সুদূর প্রসারী। ব্রিটিশ সরকার সাঁওতালদের কথা চিন্তা করেছিল পরে, বিদ্রোহের পরে বা আন্দোলন ব্যর্থ হওয়ার পরে। তারা ব্রিটিশ সরকার কিন্তু সাঁওতালদের জন্য সাঁওতাল পরগনা গঠন করেছিল। সাঁওতালদের এলাকায় বাইরে থেকে দিগুরা আসতে পারতো না, তাদের বন্ধ নিষিদ্ধকরণ করেছিল। সাঁওতালদের উপর যে চড়া হারে সুদ দিত, সাঁওতালরা যে সুদ দিত এবং তাদের উপর সুদ আরোপ করা হয়েছিল চড়া হারে, সেই সুদটা কিন্তু আস্তে আস্তে করে লাঘব করা হয়, ছোট করা হয়, লঘু করা হয়। ঠিক আছে, সাঁওতালদের উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, মান্যতা দেওয়া হয়। এই সাঁওতালরা সমাজে একটা সম্মানজনক পদে মানে আসন লাভ করে এই বিদ্রোহের পরে। মোটামুটি এখান থেকে সাঁওতাল বিদ্রোহ এইগুলোই প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিল আসে পরীক্ষায়, সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব আসতে পারে, সাঁওতাল বিদ্রোহের কারণ, বৈশিষ্ট্য, এগুলো আসতে পারে। তোমরা ভালো করে স্টাডি করবে সাঁওতাল বিদ্রোহটা, কারণ এই সাঁওতাল বিদ্রোহ থেকে এবছর প্রশ্ন কিন্তু অবধারিত, যেটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। সুতরাং তোমরা সাঁওতাল বিদ্রোহ কিন্তু ছাড়বে না, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। সবার আগে একটা লাইক দিয়ে দিও, তোমাদের জন্য কষ্ট করে আমরা এই ভিডিওগুলো করছি এই গরমের ভেতরে। ঠিক আছে, এবারে আসছি আমরা মুন্ডা বিদ্রোহ নিয়ে। মুন্ডা বিদ্রোহ তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, মুন্ডা বিদ্রোহ লিখছে 1899-1900 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল মুন্ডা বিদ্রোহ। তাহলে এর আগে আমরা পড়েছি কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। এবার আসছি মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহ, এই মুন্ডারা ছিল ভারতের অন্তর্গত, ভারতে বসবাসকারী উপজাতি বিশেষ। এরা
সাঁওতাল, হো, ওরাও বিভিন্ন নামে বিভিন্ন সম্প্রদায়ে বিভক্ত ছিল এই মুন্ডারা। এরা ছোটনাগপুর ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করত। মুন্ডারা ছিল খুবই সহজ সরল। এই মুন্ডারা ছিল খুবই সহজ সরল, কিন্তু এই সরলতার সুযোগ নিয়ে ব্রিটিশ সরকার এদের উপর অত্যাচার শুরু করলে এরা 1899 খ্রিস্টাব্দে বিরসার নেতৃত্বে, মানে বিরসা মুন্ডার নেতৃত্বে বিদ্রোহ শুরু করে। মুন্ডাদের বিদ্রোহ মুন্ডাদের ভাষায় উলগুলান নামে পরিচিত ছিল। আমরা এর আগে পড়েছি সাঁওতাল বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহকে বলা হতো হুল, আর মুন্ডা বিদ্রোহকে বলা হতো উলগুলান। সাঁওতাল বিদ্রোহ আর মুন্ডা বিদ্রোহের মধ্যে তফাৎ হচ্ছে ওই নামটাই আলাদা, কিন্তু সব প্রায় কারণ সবই একই। উলগুলান কথার অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ। পরীক্ষায় শর্ট প্রশ্ন আসে যে উলগুলান কথার অর্থ কি, তোমরা বলবে প্রবল বিক্ষোভ বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা, আর অপশন থাকলে তো সেটা চুজ করতে হবে। এইভাবে মুন্ডা বিদ্রোহ সংগঠিত হয়। এই মুন্ডা বিদ্রোহের কারণ কি ছিল? এই মুন্ডা বিদ্রোহের কারণ ছিল সাঁওতাল বিদ্রোহের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত। সাঁওতাল বিদ্রোহের যে কারণগুলো ছিল, মুন্ডা বিদ্রোহের কারণগুলো প্রায় সমপর্যায়ভুক্ত। এই মুন্ডা বিদ্রোহের প্রধান কারণ ছিল মুন্ডা এলাকায় ব্রিটিশ শাসন চালু, মুন্ডাদের নিজস্ব আইন কানুন বন্ধ করে দাও। ওদের মধ্যে একটা প্রচলিত প্রথা ছিল যার নাম খুদকাঠি প্রথা বা যৌথ মালিকানা প্রথা। সেই যৌথ মালিকানা ব্যবস্থা কিন্তু ব্রিটিশ সরকার এসে তুলে দিয়েছিল। ফলে মুন্ডারা এই খুদকাঠি প্রথার জন্যই কিন্তু প্রবলভাবে ক্ষুব্ধ হয়েছিল। এটা হচ্ছে মেন কারণ। তারপরে তো আছেই সুদের জালে জর্জরিত করা, ঋণের জালে জর্জরিত করা, ধর্মান্তকরণ, ঠিক আছে, তার বেগার শ্রমে বাধ্য করা, এইগুলো ছিল কিন্তু এই মুন্ডা বিদ্রোহের কিন্তু প্রধান প্রধান কারণ। এই মুন্ডাদের উপর যখন অত্যাচার শুরু হয় তখন কিন্তু মুন্ডারা থেমে থাকেনি। সাঁওতালদের মতো এরাও কিন্তু বিরসা নামে এক ব্যক্তি, যিনি ছিলেন উলিহাত গ্রামের বাসিন্দা, সুগান মুন্ডার পুত্র। এই যে সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা, উলিহাত গ্রাম, রাঁচি জেলার উলিহাত গ্রামের বাসিন্দা সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা এই বিদ্রোহ, এই মুন্ডাদের ঐক্যবদ্ধ করে মুন্ডাদের মধ্যে 1875 সালের পর থেকে মোটামুটি একটা নতুন ধর্ম দর্শনের উদ্ভাবন করেন। সেখানে এই ধর্ম দর্শন আলোচনা করে করে বিরসা মুন্ডা মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে থাকেন এবং তাদের মধ্যে তিনি নিজের জনপ্রিয়তা বাড়াতে থাকেন। তিনি ঘোষণা করেন যে তোমরা কেউ, মুন্ডাদের বলেন, ঐক্যবদ্ধ করে বলেন যে তোমরা কেউ ট্যাক্স দেবে না, তোমরা যারা বাইরে থেকে আসবে তাদেরকে তাড়াবে, তাদের থেকে থাকতে দেবে না। এই যে তাদেরকে বহিরাগতদের বা দিকুদের যে প্রবেশ নিষিদ্ধ করার কথা ডাক দেন, এবং তিনি বলেন যে আমাদেরকে স্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের মুন্ডা এলাকায় মুন্ডাদের সরকার প্রতিষ্ঠা করতে হবে, ব্রিটিশ সরকার আমরা মানব না, আমরা ব্রিটিশদের কোনো নিয়ম কানুন মানব না, আমরা আমাদের নিজেদের নিয়ম কানুন আইন কানুন চালু করব। তাই ফলে মুন্ডা এলাকায় বিভিন্ন স্থানে তারা গোপন ঘাঁটি তৈরি করতে থাকে, সেখানে স্বাধীন সরকার গঠন করে তারা, এবং তারা সেভাবে নিজেদের মধ্যে একটা ঐক্যবদ্ধ ভাব, একটা একতা, ইউনিটি তারা বাড়াতে থাকে। এটা ব্রিটিশদের সহ্য হয় না। বিরসা মুন্ডাকে তারা 1895 সালে গ্রেপ্তার করে কারাবন্দি করে। কিন্তু 2 বছর কারাবন্দি করে রাখতে পেরেছিল বিরসাকে, কিন্তু একটা সময় বাধ্য হয়ে বিরসাকে ছেড়ে দিতে তারা বাধ্য হলে বিরসা আবার পুনরায় নতুন শক্তি নিয়ে এগোতে থাকে। 1899 খ্রিস্টাব্দে মুন্ডাদের পুনরায় ঐক্যবদ্ধ করে সে নতুন ধর্ম দর্শনের উদ্ভাবন করে সেখানে মুন্ডাদের মধ্যে নিজেকে স্বাধীন বাদশাহ বলে ঘোষণা করে, নিজেকে বলে আমি ধরতি আবা বা ধরণীর পিতা বলে নিজেকে ঘোষণা করে, নিজেকে মানে অপরূপ মানে আধ্যাত্মিক রূপ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে, বলেছে ওদের ঈশ্বর তিনি। এইভাবে তিনি
নিজেকে প্রতিষ্ঠা করতে থাকেন। ফলে তার জনপ্রিয়তা দিনের পর দিন বাড়তে থাকে, মুন্ডা সমাজে তার মান সম্মান বৃদ্ধি পায়। ফলে বিরসা কিন্তু একটা সময় এই ব্রিটিশদের বিরুদ্ধে 1899 পর থেকে 1900 সালে তিনি প্রবল বিক্ষোভ আন্দোলন শুরু করেন। এই বিরসা মুন্ডা প্রবল বিক্ষোভ আন্দোলন শুরু করতে থাকেন মুন্ডাদের নিয়ে। ব্রিটিশরা একসময় ভয় পেয়ে যায় যে এই বিরসা মুন্ডা কি না করে বসে। ফলে মুন্ডা সমাজে কিন্তু বিরসার একটা মানে জনপ্রিয়তা প্রবলভাবে বাড়তে থাকে। একটা সময় বিরসাকে প্রতিরোধ করা অপ্রতিরোধ্য হয়ে ওঠে সে, ফলে প্রতিরোধ করা কষ্টকর হয়ে যায়। তখন কিন্তু তিনি বিরসা দেখলো যে এভাবে চলবে না, নিজেদের সেনাদল গঠন করতে হবে এবং সেনাদল গঠন করে তার দায়িত্ব দেয় তার অনুগত গয়া মুন্ডাকে। এই যে গয়া মুন্ডা লিখে দিয়েছি, তার অনুগত গয়া মুন্ডাকে সেই সেনাদলের দায়িত্বভার দেয় এবং গয়া মুন্ডা কিন্তু সেই সেনাদল পরিচালনা করে। ব্রিটিশ সরকার যে দেখলো অলৌকিক শক্তির অধিকারী হয়ে ওঠা বিরসা মুন্ডা, একে প্রতিরোধ করা যখন কষ্টকর হয়ে উঠছে, তখন ব্রিটিশ সরকার কিন্তু এর উপর প্রেশার ক্রিয়েট করতে থাকে মুন্ডাদের উপরে এবং সৈন্যবাহিনী পাঠায়, জমিদার মহাজনদের দিয়ে অত্যাচার শুরু করে দেয় মুন্ডাদের উপরে। তখন কিন্তু মুন্ডারা এক প্রকার বাধ্য হয়ে 24শে ডিসেম্বর মনে করে বিরসা মুন্ডা ঘোষণা করে 24শে ডিসেম্বর বিদ্রোহ ঘোষণা করা হবে। বলা হয় যে 24শে ডিসেম্বর বিদ্রোহ ঘোষণা করা হবে। বাধ্য হয়ে এক প্রকার বিদ্রোহ ঘোষণা, প্রথমে তারিখ দেয়নি, নির্দিষ্ট তারিখ দেয়নি, কিন্তু পরে বাধ্য হয়ে ইংরেজদের অত্যাচারে, ব্রিটিশ সরকারের অত্যাচারে, জমিদার মহাজনদের অত্যাচারে সে তারিখ ঘোষণা করে দেয় যে 24শে ডিসেম্বর 1899 খ্রিস্টাব্দে এই বিদ্রোহ ঘোষণা করা হবে। ফলে তারা বিদ্রোহ ঘোষণা করে এবং 1900 খ্রিস্টাব্দের জানুয়ারিতে এই বিদ্রোহ চরম আকার নেয়। ব্রিটিশ সরকার বিশাল পুলিশ বাহিনী পাঠিয়ে মুন্ডাদের উপর বিদ্রোহীদের উপর অত্যাচার শুরু করে দেয়, গোলাবর্ষণ করতে থাকে, মুন্ডাদের কারারুদ্ধ করা হয়, কিছু বিদ্রোহীদের ফাঁসি দেওয়া হয়, বিরসা মুন্ডাকে গ্রেপ্তার করা হয়। রাঁচি জেলে 25 বছর বয়সে বিরসা মুন্ডা কিন্তু কলেরায় আক্রান্ত হয়ে মারা যায়। নেতৃত্বের অভাবে মুন্ডা বিদ্রোহ কিন্তু থেমে যায়। এইভাবে কিন্তু মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় মোটামুটি 1875 খ্রিস্টাব্দের পর থেকে 1900 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এই মুন্ডাদের একটা একতাবদ্ধ ভাব চলছিল। তারপরে বিরসা মুন্ডা মারা গেলে মুন্ডারা কিন্তু একেবারে নিস্তব্ধ হয়ে যায়, স্তিমিত হয়ে যায় বিদ্রোহ। এই বিদ্রোহ ব্যর্থ হলেও কিছু ফলাফল ছিল যেগুলো গুরুত্বপূর্ণ। যে মুন্ডা সমাজে যে খুঁতকাঠি প্রথাটা প্রচলিত ছিল, খুঁতকাঠি প্রথাটা কিন্তু ব্রিটিশ সরকার পুনরায় লাগু করেছিল। খুঁতকাঠি প্রথা, যেটা যৌথ মালিকানা ব্যবস্থা, এই ব্যবস্থাটা কিন্তু থাকবে মুন্ডা সমাজে, এটা তুলে দেওয়া যাবে না, রোধ করা যাবে না। মুন্ডাদের বলা হয়েছিল এরা উপজাতি হিসেবে স্বীকৃতি পায়। তারপরে মুন্ডা সমাজে একটা আইন চালু করা হয়েছিল মোটামুটি 1908 খ্রিস্টাব্দে প্রজাস্বত্ব আইন বা টেনান্সি অ্যাক্ট চালু করা হয়েছিল। ঠিক আছে, মুন্ডাদের এতে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছিল, মুন্ডা সমাজে কি অভাব অভিযোগ আছে সেগুলো দেখা হয়েছিল। ফলে মুন্ডারা কিন্তু সমাজে একটা প্রতিষ্ঠা পেয়েছিল। এই ছিল মুন্ডা বিদ্রোহের থেকে আলোচনা। এবং মোটামুটি প্রশ্ন এখান থেকে আসতে পারে যে মুন্ডা বিদ্রোহের লক্ষ্যটা কিন্তু 2 নম্বরের আসে, তোমরা ভালো করে করবে। মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কি? ব্রিটিশ শাসন, জমিদার মহাজনদের এগুলো শাসনকে কি করা, ত্যাগ করা এবং নিজেদের শাসন আইন কানুন চালু করা। তারপরে মুন্ডা বিদ্রোহ ছিল আদিবাসী বিদ্রোহ বা উপজাতি বিদ্রোহ। এই বিদ্রোহ ছিল মুন্ডা সমাজে মুন্ডাদেরই নিয়ম কানুন চলবে, মুন্ডাদেরই আইন কানুন চলবে, এটা ছিল প্রধান। আর পরীক্ষা প্রশ্ন আছে ধরতি আবা কাকে বলা হয়, পৃথিবীর পিতা কাকে বলা হয়, এই শর্ট প্রশ্নটা আসে কিন্তু। ধরতি আবা, কে নিজেকে ধরতি আবা বলেছিলেন, এটা আসতে পারে। প্রজাস্বত্ব আইন কবে চালু হয় বা টেনান্সি অ্যাক্ট মুন্ডার সমাজে। আর আসতে পারে যে বিরসা মুন্ডা কাকে সেনাপতি পদ দিয়েছিলেন, গয়া মুন্ডা, এটা মনে রাখবে। আর যেটা আসে উলগুলান কথার অর্থ কি? উলগুলান হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান বা ভয়ঙ্কর বিশৃঙ্খলা।
ভয়ঙ্কর, বিশৃঙ্খলা। উলগুলান কথার অর্থ কিন্তু পরীক্ষায় আসে, খুব আসে। উলগুলান কি, উলগুলান বলতে কি বোঝো, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এখান থেকে মুন্ডা বিদ্রোহের কারণটা ভালো করে পড়বে, লক্ষ্যটা ভালো করে পড়বে, কে কি নেতা ছিল, কবে নিজেকে ধরতি আবা বলেছিল, এইগুলো পড়তে হবে। ঠিক আছে, মোটামুটি এগুলো প্র্যাকটিস করো, কত সালে মুন্ডা বিদ্রোহ হয় এগুলো প্র্যাকটিস করো। পরের ভিডিওতে দেখা হবে। তোমরা ভালো থেকো, ততক্ষণ লাইক করো, সাবস্ক্রাইব করো আর পড়াশোনা করো।